আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের পঞ্চম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমরা শুরুতে বর্ণ পরিচিতির প্রথম ধাপে আমরা 29টা বর্ণের নাম মুখস্থ করেছিলাম। পরবর্তীতে আমরা এগুলোকে বিভিন্ন জিনিসের সাথে মিলিয়ে এগুলোর আকৃতিতে চিনে নিয়েছি, নিজস্ব আকৃতিতে এদেরকে চিনে নিয়েছি। অতঃপর আমরা আজকে এগুলোর স্থান ভেদে যে আকৃতির পরিবর্তন ঘটে সেই বিষয়টা আজকে দেখতে চলেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনারা শিখতে চলেছেন আরবি বর্ণমালা। শব্দের শুরুতে একরকম থাকে, শব্দের মাঝখানে একরকম থাকে, শেষে একরকম থাকে। তাহলে যেহেতু তিনটা অবস্থায় থাকে, ইতিমধ্যে আমরা একটা অবস্থা শিখে নিয়েছি। তো আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে শেষের রূপ। শব্দের শেষে আরবি বর্ণ দেখতে কেমন দেখায় এটা আমরা শিখে নিয়েছি। এখন আমাদেরকে শিখতে হবে শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে। তাহলে বন্ধুগণ, আর দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বর্ণ শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে দেখতে কেমন দেখায় এটা আমরা শিখে নেব আজকের ক্লাসে। তাহলে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর মোট 15টা ভিডিওতে আপনারা কোরআনুল কারীমের এই দার্সের মূল প্রোগ্রামটা আপনারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 1 থেকে 15টা ভিডিও আপনারা যদি দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কোরআন শিখতে পারবেন। আলিফ আলিফ ম্যাক্সিমাম সময় একাই থাকে, আর সে কোন বর্ণকে সে ডান দিকে যুক্ত করতে পারে। অর্থাৎ ডানে কোনো একটা বর্ণ তার যুক্ত হতে পারে আর বাম দিকটা বিচ্ছিন্ন থাকে। তাহলে আলিফ এভাবে থাকবে, আর এদিকে কোনো বর্ণের সাথে সে ডান দিকে সে মিলিত হতে পারে। তাহলে আমরা আলিফের যে দুইটা অবস্থা, একটা হচ্ছে কারোর সাথে সংযুক্ত হওয়া আর একাকী থাকা, এই দুইটা যদি আমরা শিখতে পারি তাহলে আলিফের 3টা অবস্থা আমাদের শেখা হয়ে গেল। তাহলে বন্ধুগণ, আমরা একসঙ্গে শিখতে চলেছি বা, তা, সা, ইয়া, নুন। এই 5টা বর্ণকে আমরা একসঙ্গে শিখব। এর কারণ হচ্ছে কোরআনুল কারীমে এই বর্ণগুলো একই প্যাটার্নে আসে এবং এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যে কারণে এগুলোর অবস্থাটা দেখতে প্রায় একই রকম। তাহলে আমরা শব্দের শুরুতে বা দেখতে কেমন দেখায়, ঠিক দেখেন যে আগে ছিল নৌকার মতো বা, এখন ঠিক তার অর্ধেকটা আছে ধরে নিতে পারি আমরা, আর যে নিচের নোক্তাটা এটা এক প্রান্তে চলে গিয়েছে। তাহলে বা শব্দের শুরুতে, শব্দের মাঝখানের বা, শব্দের শেষের বা পূর্ণ অক্ষর। প্রিয় বন্ধুগণ, আমরা যদি বাকে এভাবে লিখি, শুরুতে বা, মাঝখানের বা, শেষের বা, বা বা বা, ঠিক যেমন শব্দের শুরুতে বা, মাঝখানের বা, শেষের বা। তাহলে আশা করি আপনারা বা শিখতে পেরেছেন। এভাবে আমরা শিখব তা, সা, ইয়া, নুন। শব্দের শুরুতে তা দেখতে এমন দেখায়, ঠিক বায়ের প্যাটার্নে উপরে 2 ফোঁটা দিলে তা হয়, মাঝখানে শুধুই 2টা ফোঁটা থাকবে, অর্থাৎ 2টা নোক্তা থাকবে, শেষে পূর্ণ অক্ষরই থাকবে। শুরুতে তা, মাঝখানের তা, শেষের তা। প্রিয় বন্ধুগণ, আমরা যদি পাশাপাশি সাজাই, শব্দের শুরুতে তা, শব্দের মাঝখানের তা, শব্দের শেষের তা, তাহলে তা 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 তা। এখন আমরা দেখে নিব শব্দের শুরুতে সা কেমন দেখায়। শব্দের শুরুতে সা দেখতে ঠিক এমন, মাঝখানের সা দেখতে ঠিক এমন, শেষের সা ঠিক এমন। সা সা সা। আমরা যদি এটাকে পাশাপাশি সাজাই, শব্দের শুরুতে সা, মাঝখানের সা এবং শব্দের শেষে সা। আচ্ছা, তাহলে আমরা
ফা শিখে নিয়েছি। এবার আমরা শিখব ইয়া। শুরুতে ইয়া, মাঝখানের ইয়া, শেষের ইয়া। প্রিয় বন্ধুগণ, আমরা যদি পাশাপাশি সাজাই, শুরুতে ইয়া, মাঝখানের ইয়া, শব্দের শেষের ইয়া। এখন বা, তা, সা, ইয়া, শেষে থাকলো নুন। এখন আমরা সর্বশেষ এই প্যাটার্নে আমরা নুনকে চিনব। নুন শব্দের শুরুতে ঠিক বায়ের প্যাটার্নে উপরে এক ফোঁটা। বায়ের ফোঁটা ছিল নিচে, নুনের ফোঁটা উপরে। বায়ের ফোঁটা ছিল নিচে, নুনের ফোঁটা উপরে। চন্দ্রবিন্দুর মতো নুন আমরা পড়েছিলাম। তাহলে পূর্ণ অক্ষর নুন হচ্ছে শেষে ব্যবহৃত হয়, শুরুতে নুন এমন থাকে, মাঝখানে নুন এমন থাকে। প্রিয় বন্ধুগণ, এবার একসঙ্গে দেখে নিন। নুন, নুন, নুন। আশা করি বা, তা, সা, ইয়া, নুন এই 5টা বর্ণ আপনারা খুব স্বল্প সময়ে সুন্দরভাবে শিখতে পেরেছেন। এবার আমরা শিখব জিম, হা, খ। আমরা যদি জিম শিখতে পারি তাহলে হা, খ উভয়কে শিখতে পারবো। শব্দের শুরুতে জিম, মাঝখানের জিম, শেষের জিম। প্রিয় বন্ধুগণ, জিম কোন ফন্টে শুরুতে যেমন মাঝখানেও তেমন থাকে, আর শেষে তো পূর্ণটা হয়। তো আপনারা দুটোই দেখে রাখেন, শুরুতে জিম, মাঝখানে জিম এবং শেষের দিকে জিম এমনই থাকে। তাহলে জিম আমরা শিখেছি শব্দের শুরুতে দেখতে কেমন, মাঝখানে এবং শেষে। আর আমি বলেছি যে কোন কোন ফন্টে জিম এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, অর্থাৎ শুরুতে, মাঝে এবং শেষে। আমরা দুইটাই দেখে রাখি। জিমের যদি ফোঁটা মুছে দেওয়া যায় তবে কি হয়ে যায়, হা। শুরুতে হা, মাঝখানের হা, শব্দের শুরুতে হা, মাঝখানের হা, শেষের হা। শুরুতে খ, শব্দের শুরুতে খ, মাঝখানের খ, শেষের খ। খ, খ, খ। যদি ফোঁটা মুছে দেওয়া হয় তাহলে হা, হা, হা। যদি ফোঁটা নিচে দেওয়া হয় জিম, জিম, জিম। তাহলে জিম, হা, খ এগুলোকে আমরা শব্দের প্রথমে, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে দেখতে কেমন দেখায় তা আমরা দেখে নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাতের কনুই বাঁকা করলে দাল, ফোঁটা দিলে হয় দাল। এই দুইটা সাধারণত শব্দের শুরুতে, মাঝে, শেষে আকৃতির কোনো পরিবর্তন ঘটে না, তবে তাদের দুইটা আকৃতিতে আমরা দেখতে পাই। এটা হচ্ছে দাল, এটা হচ্ছে দাল, অর্থাৎ ছোট বর্ষির মতো দাল এবং জাল, দাল এবং জাল, দাল এবং জাল। ঠিক এই দুই প্যাটার্নে আপনারা দেখতে পাবেন। র এবং জা এর কোনো পরিবর্তন নেই। আমরা শিখেছি ব্র্যাকেটের মতো, অর্থাৎ প্রথম বন্ধনীর মতো র এবং ঝা, ব্র্যাকেটের মতো র এবং ঝা এগুলোর কোনো পরিবর্তন নাই। শব্দের শুরুতে সিন, মাঝখানে সিন, শেষে সিন, শেষে পূর্ণরূপে। প্রিয় বন্ধুগণ, আমরা যদি শিন লিখি, শব্দের শুরুতে শিন, শব্দের মাঝখানে শিন একই রকম,
শব্দের শেষে পূর্ণরূপে। শিন শিন শিন, সিন সিন সিন। আশা করি সিন এবং শিনকে আপনারা শব্দের শুরুতে দেখতে কেমন দেখায়, শব্দের মাঝখানে কেমন দেখায় এবং শব্দের শেষে কেমন দেখায় এটা চিনতে পেরেছেন। আমরা বলেছিলাম কাস্তের মতো দেখতে সদ শব্দের শুরুতে এমন দেখায়, মাঝখানে এমন দেখায়, শব্দের শেষে পূর্ণ মাত্রায় থাকে। দদকে শব্দের শুরুতে এমন দেখায়, মাঝখানে এমন দেখায়, শব্দের শেষে পূর্ণ মাত্রায়। প্রিয় বন্ধুগণ, আসলে আমরা একটা দিয়ে দুটো লিখতে পারি। আমি দুইবার লিখছি, এই জন্য আমি সদ প্রথমে লিখে নোক্তা দিয়ে দদ বানাতে পারতাম, কিন্তু দুইটাই লিখলাম যাতে আপনারা বেশি থেকে বেশি ব্ল্যাকবোর্ডে দেখতে পারেন এবং দেখলে বেশি মনে থাকবে। তাহলে সদ সদ সদ, দদ দদ দদ। তো এবং জ এগুলোর কোনো পরিবর্তন নাই। তাহলে এগুলো শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে একই আকৃতিতে থাকে। ত ত ত ফোঁটা দিলে জ জ জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এভাবে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে দেখতে কেমন দেখায় বর্ণগুলো যদি এভাবে আপনি দেখে নিতে পারেন, আপনার জন্য কোরআন পড়া অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থীদের বলে থাকি যে শিক্ষার্থীরা শুধু আমাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলো চিনে একটা যোগ্যতা দেখাবে, আমরা সেই শিক্ষার্থীকে কোরআন পাঠ পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ। হামজার লেজ লাগালে আইন, এই যে শুরুতে আইন, মাঝখানের আইন একটু ব্যতিক্রম, মাঝখানের আইন, শব্দের শেষের আইন ঠিক এমন। শুরুতে আইন, মাঝখানের আইন, শেষের আইন। শুরুতে গয়েন, মাঝখানের গয়েন, শব্দের শেষের গয়েন। গয়েন গয়েন গয়েন, আইন আইন আইন। মুছে দিলাম আইন এবং গয়েন, যা শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে এবং শব্দের শেষে যেভাবে আমরা দেখতে পাবো ঠিক সেই আকৃতিগুলো দেখে নিলাম। ফা শব্দের শুরুতে এমন, মাঝখানে একই রকম, শেষে এরকম। তাহলে শুরুতে ফা, মাঝখানের ফা, শেষের ফা। কফ শুরুতে এমন, মাঝখানে একই রকম, শব্দের শেষে পূর্ণরূপে। কফ কফ কফ। শিক্ষার্থীবৃন্দ, আমরা ফা এবং কফ ব্ল্যাকবোর্ডে দেখে নিয়েছি, যা শব্দের শুরুতে দেখতে কেমন দেখায়, শব্দের মাঝখানে দেখতে কেমন দেখায় এবং শব্দের শেষে দেখতে কেমন দেখায়। শব্দের শুরুতে কাফ, মাঝখানে কাফ, প্রায় সময় কাফ শেষের দিকে এমনই দেখতে পাওয়া যায়, আর কখনো কখনো শেষের দিকে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায়। তাহলে পূর্ণরূপে কাফ শুরুতে, মাঝে এবং শেষে। তাহলে কাফকে ভালো করে দেখে রাখেন, এই হচ্ছে কাফ। আমরা যদি একটু লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বোর্ডের দিকে তাকাই তাহলে দেখব যে একটা বর্ষির মতো ছিল আর মাঝখানে এস আঁকা ছিল। তাহলে এই এসটাই শুধু এখন আছে আর বাকি বর্ষিটা নাই। তাহলে এই হলো আমাদের শব্দের শুরুতে কাফ, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে একই রূপে পাওয়া যায়।
বর্ষির মতো লাম শব্দের শুরুতে থাকলে এমন। আমরা এখন একটা বর্ণ দিতে পারি, আমরা অনেক বর্ণ আমরা শিখেছি। আমরা লামের সাথে একটা সিন দিয়ে দিয়েছি লাম শব্দের শুরুতে, এবং মাঝখানে যদি লাম থাকে তাহলে ঠিক এইভাবে থাকবে, অর্থাৎ তার দুই পাশে বর্ণ থাকবে, মাঝখান দিয়ে যে লম্বা একটা আলিফের মতো দাঁড়িয়ে থাকবে, এটা হচ্ছে লাম। অর্থাৎ আলিফ কখনো বাম দিকে কারোর সাথে মিলতে পারে না, লাম ডানে এবং বামে দুদিকে মিলতে পারে। আমরা লামের বিপরীতে যদি আলিফকে লিখতে চাই তাহলে ঠিক এভাবে লিখতে পারবো। আমরা এখন একটা বর্ণ দিতে পারি, এখানে নুন এবং আলিফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, নুন এবং আলিফ, আর এদিকে লাম এর সাথে কোনো একটা বর্ণ যদি মিলে তাহলে সে লাম তার বামের কোনো বর্ণের সাথে মিলতে পারে এবং ডান দিকের কোনো বর্ণের সাথেও সে মিলতে পারে। এদিকে একটা বা, এটা লাম, এইখানে আমরা আরেকটা নুন দিয়েছি, বা লাম নুন। আশা করি বুঝতে পেরেছেন লাম এবং আলিফের মধ্যে যে পার্থক্যটা রয়েছে। মুছে দিলাম লাম। শিক্ষার্থীবৃন্দ, শব্দের শুরুতে মিম এরকম থাকে, শব্দের মাঝখানে এরকম থাকে এবং শব্দের শেষে এমন থাকে। তাহলে আমরা যদি এক পাশাপাশি সাজাই, শব্দের শুরুতে মিম, মাঝখানের মিম এবং শব্দের শেষের মিম, মিম মিম মিম। নুন আমরা পূর্বেই শিখেছি, শব্দের শুরুতে, মাঝে এবং শেষে ওয়াও একই রকম, ইংরেজি নাইনের মতো ওয়াও, নাইনের মতো ওয়াও, এটা শুরুতে, মাঝে এবং শেষে একই রকম। আমরা শিখেছি ডাবের মতো হা, আরেকটা আছে পেট কাটা হা, আরেকটা আছে ইংরেজি ফোর মতো হা, যেটা আল্লাহ লেখার হা, হা 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 হা। তাহলে আমরা যদি এটা মনে রাখি, এই যে পেট কাটাটা অর্থাৎ এই যে মাঝখানে, এটা শুরুতে যদি হয় তাহলে এরকম আড়াআড়ি থাকে, আর মাঝখানে হলে সোজা পেট কাটা থাকে, আর ফোরের মতো হাটা হচ্ছে সাধারণত কোন বর্ণের শেষে ব্যবহৃত হয়, কোন শব্দের শেষে ব্যবহৃত হয়। তাহলে প্রিয় বন্ধুগণ, হা হা হা, তাহলে এই হা এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আরবি 29টা বর্ণ, যা কিনা স্থান ভেদে তাদের আকৃতি পরিবর্তন ঘটায়। আমরা শিখে নিয়েছি শব্দের শুরুতে, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে। তাহলে আমরা এ পর্বে কোরআনুল কারিমে ব্যবহৃত বর্ণগুলো যে তার রূপ পরিবর্তন করে, সেই রূপগুলো আমরা শিখে নিয়েছি। এখন আমাদের পরবর্তী ধাপে আমাদের যে কাজ, সেটা হচ্ছে বর্ণগুলো থেকে ধ্বনি চিহ্নিত করা আর শব্দ গঠন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আপনারা আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই 15টা ভিডিও দেখার পরই আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।